ক্যাটায়ন মাঝে মাঝে এই অ্যানায়নকে ভালোবেসে ফেলে, ভালোবেসে বলে ধীরে ধীরে সে মেরে জিন্দগি মে আনা, ধীরে ধীরে সে মেরে দিল কো চুরানা। অ্যানায়নের ইলেকট্রনের ক্লাউডের যে বিকৃতি ঘটলো, এই ঘটনাটাকে বলা হচ্ছে কি পোলারাইজেশন। যে অ্যানায়নের যে বৈশিষ্ট্যের কারণে বিকৃতি ঘটলো, সেই বিশেষ বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে পোলারাইজেবিলিটি। ক্যাটায়নের যে ক্ষমতা, ক্যাটায়নের যে বল, ক্যাটায়নের যে পাওয়ার, যে পাওয়ারের দ্বারা সেই ক্যাটায়ন ভোলা ভালা অ্যানায়নকে ভুলিয়ে দিয়েছে, ভোলা ভালা অ্যানায়নকে ভুলিয়ে দিয়েছে, সেই ক্যাটায়নের সেই পাওয়ারকে কি বলে? পোলারাইজিং পাওয়ার। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের রসায়ন শিক্ষক নাজমুল স্যার। আজ আমি তোমাদেরকে কেমিক্যাল বন্ডিং অর্থাৎ রাসায়নিক বন্ধনের একটি গুরুত্বপূর্ণ টপিক, ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকের নাম হলো ফাজান্সের সূত্র। এই ফাজান্সের সূত্র আমরা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত শিখব এবং আমরা দেখব যে বিগত বছরে কি কি প্রশ্ন পড়েছিল, কেমন কেমন প্রশ্ন এই ফাজান্সের সূত্র থেকে পড়ে। আমি তোমাদেরকে এমনভাবে এই ফাজান্সের সূত্রকে রিপ্রেজেন্টেশন করব যাতে করে তোমাদের কোনো প্রশ্নই আটকাবে না। তো চলো ফাজান্সের সূত্র ভালো করে আজ শিখে নেওয়া যাক। দেখো ফাজান্স কি? ফাজান্স হচ্ছে একজন বিজ্ঞানীর নাম। ফাজান একজন বিজ্ঞানীর নাম, ফাজান একজন সায়েন্টিস্টের নাম। এবং এই সায়েন্টিস্ট বেশ কিছু সূত্র দিয়ে গিয়েছিলেন আমাদের কাছে, যে সূত্রগুলোর সাহায্যে আমরা কি জানতে পারি, যে সূত্রগুলোর সাহায্যে আমরা কি বুঝতে পারি। দেখো দেখো সমযোজী চরিত্র সমস্ত যৌগের মধ্যে রয়েছে এমনটা নয়। আয়নীয় যৌগ প্রকৃতিতে পাওয়া যায়, সমযোজী যৌগ ও প্রকৃতিতে পাওয়া যায়। দেখা গেছে কিছু কিছু আয়নীয় যৌগ মাঝে মাঝে সমযোজী যৌগের মতো আচরণ করে। কিছু কিছু আয়নীয় যৌগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তার মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার রয়েছে, তার মধ্যে সমযোজী চরিত্র রয়েছে। আমরা দেখছি যে কেউই পিওর 100% আয়নিক নয়, বিশুদ্ধ আয়নিক নয়। বিজ্ঞানী ফাজান্স কি বলছেন? যে 100% আয়নিক, 100% আয়নীয় যৌগ এমনটা হচ্ছে না। তিনি বলছেন যে আয়নীয় যৌগের মধ্যেও কিছু কিছু সমযোজী চরিত্র থাকে, আয়নীয় যৌগের মধ্যে কিছু কিছু কোভ্যালেন্ট ক্যারেক্টার থাকে। তাহলে বিজ্ঞানী ফাজান্স তিনি বলেছিলেন যে যে সমস্ত যৌগের মধ্যে আমরা কি করে বুঝবো একটা যৌগের মধ্যে কতটা আয়নীয় চরিত্র, কতটা কোভ্যালেন্ট ক্যারেক্টার রয়েছে, আমরা সেটা বোঝার জন্য ফাজান্সের সূত্র ব্যবহার করব। ফাজান্সের সূত্র আমরা পড়ব। তাহলে ফাজান্সের সূত্র আমরা কোথায় পড়ব? যে আয়নীয় যৌগ মাঝে মাঝে সমযোজী যৌগের মতো আচরণ করে। আয়নীয় যৌগের মধ্যেও দেখা গেছে যে কোভ্যালেন্ট ক্যারেক্টার রয়েছে, সমযোজী চরিত্র রয়েছে। তাই একটা আয়নীয় যৌগ কতটা সমযোজী চরিত্র দেখাতে পারে, এই যে দেখা, এই কি কি মানে বৈশিষ্ট্য থাকলে একটি আয়নীয় যৌগের মধ্যেও কোভ্যালেন্ট ক্যারেক্টার থাকতে পারে, এটাকেই আমরা ব্যাখ্যা করব ফাজান্সের সূত্রের সাহায্যে। তাহলে মূল কথা কি? যে আয়নীয় যৌগ, বিজ্ঞানী ফাজান দেখলেন যে আয়নীয় যৌগরাও মাঝে মাঝে সমযোজী হওয়ার চেষ্টা করে। এই কখন তারা সমযোজী হওয়ার চেষ্টা করবে, কি কি ক্যারেক্টার থাকলে একটি ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে তারা কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখাবে, সেই বিষয়গুলো আমরা ফাজান্সের সূত্রের মধ্যে আলোচনা করব। তাহলে দেখো ফাজান্সের সূত্র, দেখো সমযোজী যৌগ মানে কি তোমরা ছোটবেলায় পড়েছো। দেখো ফ্লুরিনের কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি আমরা আঁকি, ফ্লুরিনের গঠন যদি আমরা আঁকি, ফ্লুরিনের বাইরে কতগুলি ইলেকট্রন আছে ভাই? 7খানা ইলেকট্রন আছে। আরো একটি ফ্লুরিন, তার বাইরে কতগুলি ইলেকট্রন আছে? 7টি ইলেকট্রন আছে। এই 7খানা ফ্লুরিন সে অপর একটি ফ্লুরিনের ইলেকট্রনকে নিল, আবার এই 7খানা, এই ফ্লুরিনের বাইরে 7টা ইলেকট্রন সে আরো একটা ইলেকট্রন পাশের ফ্লুরিনের কাছ থেকে নিয়ে তারা কোভ্যালেন্ট ক্যারেক্টার তৈরি করলো, নিয়ে তারা সমযোজী চরিত্র গঠন করলো, সমযোজী বন্ধন গঠন করলো। তার মানে কি আমরা কি জানতাম? একটি পরমাণুর ইলেকট্রন অপর একটি পরমাণুর ইলেকট্রনের মধ্যে প্রবেশ করে যাওয়া বা সমানভাবে
সমানভাবে ব্যবহার করতে গেলে কি হবে, একজনের ইলেকট্রনের মেঘ অপর একজনের ইলেকট্রনের মেঘের মধ্যে ওভারল্যাপ করে যাবে, তবেই আমরা বলবো কি এটা সমযোজী। তাহলে সমযোজী মানে কি, একজনের ইলেকট্রন আর একজনের ইলেকট্রন ক্লাউডের মধ্যে একজনের ইলেকট্রনের ঘনত্ব অপর একজনের ইলেকট্রনের মধ্যে ওভারল্যাপ করে যাবে, একে অপরের মধ্যে প্রবেশ করে যাবে, অভিলেপন ঘটে যাবে। দেখেই বুঝতে পারছো এটাকে অভিলেপন বলে, এটাকে ওভারল্যাপ বলে। তাহলে দেখো এইভাবে কোভ্যালেন্ট ক্যারেক্টার রাখতে না তোমরা, দেখো একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রনের মধ্যে প্রবেশ করে যায়, এটাই তো সমযোজী বন্ধন। তার মানে আমরা যদি দেখাতে পারি যে একটি ক্যাটায়ন তার যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রন অ্যানায়নের ইলেকট্রনের মধ্যে প্রবেশ করে যাচ্ছে বা অ্যানায়নের ইলেকট্রন ক্যাটায়নের মধ্যে প্রবেশ করে যাচ্ছে, তাহলে আমরা বলবো সেই আয়নীয় যৌগগুলি সমযোজী চরিত্র দেখাচ্ছে। তো দেখো কি হয়, বিজ্ঞানী ফাজান্স কি বলছেন, বিজ্ঞানী ফাজান্স এ বিষয়ে কি বলছেন, উনি বলছেন এই একটা ক্যাটায়ন, মনে করো এটা একটা ক্যাটায়ন আর মনে করো তার পাশে রয়েছে একটি বৃহৎ আকার অ্যানায়ন। এই অ্যানায়ন কি হয় ক্যাটায়ন মাঝে মাঝে এই অ্যানায়নকে ভালোবেসে ফেলে, আর ভালোবেসে বলে ধীরে ধীরে সে মেরে জিন্দগি মে আনা, ধীরে ধীরে সে মেরে দিল কো চুরানা। এই যে ক্যাটায়ন যে গানটা গাইলো, অ্যানায়নের সামনে এসে অ্যানায়ন কি থাকতে পারে, ক্যাটায়ন কি হয়েছে, ক্যাটায়ন অ্যানায়নের প্রতি ক্রাশ খেয়েছে, ক্যাটায়ন মাঝে মাঝে অ্যানায়নের প্রতি ক্রাশ খেয়ে যায়, অ্যানায়নকে ভালোবেসে ফেলে সে এই গানটা যেই গাইলো, অ্যানায়ন কি আর থাকতে পারে, অ্যানায়ন ভোলা ভালা অ্যানায়ন, বোকা অ্যানায়ন, ভোলা ভালা অ্যানায়ন, সে এই গানটা শুনে অ্যানায়ন তো পাগল হয়ে গেল। অ্যানায়ন ক্যাটায়নের প্রতি খুবই মানে ক্যাটায়নের প্রতি তার মন পড়ে গেল, এই যে সুন্দর গানটা গাইলো, এই গানটা গাওয়ার পরে অ্যানায়ন কি আর থাকতে পারে, অ্যানায়ন কিন্তু ক্যাটায়নকে কি করছে, ক্যাটায়নের প্রতি অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছে, ক্যাটায়নের প্রতি তার আকর্ষণ বেড়ে যাচ্ছে ক্যাটায়নের প্রতি। তাহলে এই যে ক্যাটায়ন যে গানটা গাইলো, এটা হলো ক্যাটায়নের ক্ষমতা, এটা হলো ক্যাটায়নের পাওয়ার। এই যে ক্যাটায়ন গানটা গাইলো, এই গানটাই হলো ক্যাটায়নের পাওয়ার, এবং এই গানটা গাওয়ার পরে অ্যানায়ন কিন্তু ক্যাটায়নের প্রেমে পড়ে গেল, এবং অ্যানায়ন কি বলছে, আমার মেঘলা আকাশ বৃষ্টি তোমায় দিলাম, আমার মেঘলা আকাশ বৃষ্টি আমি তোমায় দিলাম, আমি খোলা জানালা তুমি দক্ষিণা বাতাস। এই বলতে বলতে অ্যানায়ন ক্যাটায়নের দিকে ছুটতে চলে আসলো। তাহলে এই যে ক্যাটায়ন যে গানটা গেয়েছিল, এই সুন্দর গানটা গেয়েছিল, গানটা গাওয়ার পরেই অ্যানায়ন কিন্তু আর থাকতে পারলো না, তখন অ্যানায়নও একটা গান গাইতে শুরু করলো, এই ভোলা ভালা অ্যানায়ন, সেও কিন্তু ক্যাটায়নের প্রেমে পড়ে গেল। দিয়ে ক্যাটায়ন কি করলো, এই ক্যাটায়নের দিকে অ্যানায়ন কিন্তু আকৃষ্ট হয়ে গেল, তার ইলেকট্রনগুলো ক্যাটায়নের দিকে চলে আসছে। এই যে ক্যাটায়ন গানটা গাইলো বাবু, এই যে ক্যাটায়ন গানটা গাইলো, এই যে ওর ক্ষমতা, এই যে পাওয়ার, ক্যাটায়নের যে পাওয়ার, এই পাওয়ারটাকে বলা হয় পোলারাইজিং পাওয়ার। এই পাওয়ারটাকে কি বলে, ক্যাটায়নের এই পাওয়ারটাকে কি বলে, পোলারাইজিং পাওয়ার। ক্যাটায়নের এই পাওয়ারটাকে কি বলে, পোলারাইজিং পাওয়ার। তাহলে ক্যাটায়ন কি করতে পারে, অ্যানায়নকে নিজের কাছে টেনে নিতে পারে। ক্যাটায়নের যে ক্ষমতা, ক্যাটায়নের যে বল, ক্যাটায়নের যে পাওয়ারের দ্বারা সেই ক্যাটায়ন ভোলা ভালা অ্যানায়নকে ভুলিয়ে দিয়েছে, সেই ক্যাটায়নের সেই পাওয়ারকে কি বলে, পোলারাইজিং পাওয়ার। আর এই যে অ্যানায়ন, এই যে ভোলা ভালা অ্যানায়ন, ওর যে ক্যারেক্টার, ভোলা ভালা ক্যারেক্টার, যে ক্যারেক্টারের কারণে অ্যানায়ন ক্যাটায়নের দিকে দৌড়াতে চলে এলো,
এই যে অ্যানায়নের বিকৃতি ঘটে গেল, দেখো অ্যানায়ন যখন ক্যাটায়নের দিকে চলে আসছে এই সুন্দর গান শুনে, তখন অ্যানায়নের ইলেকট্রনগুলো বিকৃতি ঘটে গেল, ইলেকট্রনগুলোর বিকৃতি ঘটে গেল। এই যে অ্যানায়নের ইলেকট্রনের বিকৃতি ঘটলো, এই যে পাওয়ার, এই যে পাওয়ার অ্যানায়নের, এই যে পাওয়ার অ্যানায়নের যে এই ক্ষমতা, ইলেকট্রন বিকৃতি হওয়ার যে ক্ষমতা, এটাকে বলে পোলারাইজিবিলিটি। অ্যানায়নের ইলেকট্রনের বিকৃতি হওয়ার ঘটনাকে কি বলে? পোলারাইজিবিলিটি। পোলারাইজিবিলিটি বলে, অ্যানায়নের বিকৃতি হওয়ার ঘটনাকে পোলারাইজিবিলিটি বলে। তারপরে কি হয়? তারপরে কি হয়? এক সময় এই অ্যানায়ন ক্যাটায়নের ভিতরে প্রবেশ করে যায়। দেখো লাইক কোভ্যালেন্ট ক্যারেক্টার, কোভ্যালেন্ট ক্যারেক্টার। তাহলে এই অভিলেপন যত ভালো হবে, এই অভিলেপন যত ভালো হবে, ক্যাটায়ন যত বেশি অ্যানায়নকে নিজের কাছে টেনে নিতে পারবে, ক্যাটায়ন যত বেশি নিজের কাছে অ্যানায়নকে টেনে নিতে পারবে, এবং অ্যানায়ন যত বেশি ক্যাটায়নের কাছে চলে আসতে পারবে, তত বেশি অভিলেপন ঘটবে, তত বেশি অভিলেপন ঘটবে, নিজেদের মধ্যে এই সুসম্পর্কটা বাড়বে। এবং আমরা কি বলবো? অভিলেপন যত ভালো, অভিলেপন যত ভালো, একটা ক্যাটায়নের মধ্যে অ্যানায়নের ইলেকট্রন যত বেশি প্রবেশ করে যাবে, আমরা কি বলবো? তত বেশি সমযোজী চরিত্র বাড়বে। কি বললাম বোঝা গেল? এতক্ষণে কি বললাম বোঝা গেল? তাহলে মূল ঘটনাটা আবারও বলছি, যে ক্যাটায়ন অ্যানায়নকে কি করে? নিজের কাছে টেনে নেয়। ক্যাটায়নের কিছু বৈশিষ্ট্য আছে, ক্যাটায়নের কিছু পাওয়ার আছে, যে পাওয়ারটা থাকার ফলে ও অ্যানায়নকে নিজের কাছে টেনে নিচ্ছে। অ্যানায়নেরও বিশেষ কিছু পাওয়ার আছে, অ্যানায়নেরও বিশেষ কিছু ক্ষমতা আছে, যে ক্ষমতার বলে অ্যানায়ন ক্যাটায়নের দিকে চলে আসছে। সেই অ্যানায়নের ক্ষমতাকে বলে পোলারাইজিবিলিটি, ক্যাটায়নের ক্ষমতাকে বলে পোলারাইজিং পাওয়ার। দুটো যখন ওভারল্যাপ হয়ে গেল, যখন অ্যানায়ন ক্যাটায়নকে ভালোবেসে ক্যাটায়নের কাছে চলে এলো, তখন কি হলো? এই ক্যাটায়ন এবং অ্যানায়ন একে অপরের মধ্যে প্রবেশ করে গেল, ক্যাটায়ন এবং অ্যানায়ন একে অপরের মধ্যে প্রবেশ করে গেল। এবং এই প্রবেশ করে যাওয়ার ফলে দেখো কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়ছে। আমি শুরুতেই বলেছিলাম, একজনের ইলেকট্রন আরেকজনের মধ্যে প্রবেশ করে যাওয়াকে কি বলে? যত বেশি প্রবেশ করবে, অভিলেপন তত ভালো, কোভ্যালেন্ট ক্যারেক্টার তত ভালো। কি বললাম বোঝা গেল? তাহলে এখানে দুটো শব্দ পড়লাম। পোলারাইজিং পাওয়ার কার সাথে জড়িত? ক্যাটায়নের সাথে। পোলারাইজিবিলিটি কার সাথে জড়িত? অ্যানায়নের সাথে। আর একটা ইলেকট্রন আরেকটার মধ্যে প্রবেশ করে যাওয়াকে কি বলে? ওভারল্যাপ বা অভিলেপন। এই অভিলেপন যত ভালো, কোভ্যালেন্ট ক্যারেক্টার তত ভালো। এইবার আমরা দেখব যে একটি ক্যাটায়নের কি কি বৈশিষ্ট্য থাকলে সেই ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার বেশি হয়। যেমন ওই যে ক্যাটায়ন গানটা গেয়েছিল, ওই গান গাওয়াটা ছিল তার বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটা ওর মধ্যে থাকার ফলে ও অ্যানায়নকে ভুলিয়ে দিয়েছে। সিমিলারলি মানে আমাদের যৌগের ক্ষেত্রে ক্যাটায়নের কি কি বৈশিষ্ট্য থাকলে অরিজিনালি সেই ক্যাটায়ন অ্যানায়নকে নিজের কাছে অ্যাট্রাক্ট করতে পারে, সেটা যদি আমরা বুঝে যাই, সেটা যদি আমরা জেনে যাই, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার কোন ক্যাটায়নের, মানে কোন ক্যাটায়ন বেশি অ্যানায়নকে নিজের কাছে টেনে নেবে, আমরা সেখান থেকে প্রশ্নের উত্তর করতে পারবো। রাইট? তো চলো আমরা এবার ধীরে ধীরে সেগুলো দেখে নিই। চলো দেখো, প্রথমে হচ্ছে কি ধ্রুবায়নের সংজ্ঞা। ধ্রুবায়ন মানে পোলারাইজিং পাওয়ার। ধ্রুবায়নের বাংলা হচ্ছে পোলারাইজিং পাওয়ার। কি বলা হচ্ছে? ধনাত্মক আধানযুক্ত ক্যাটায়ন কর্তৃক ঋণাত্মক আধানযুক্ত অ্যানায়নের সুষম ইলেকট্রন পরিমণ্ডলের বিকৃত ঘটানোকে ধ্রুবায়ন বা পোলারাইজেশন বলে। আচ্ছা, এটা ধ্রুবায়ন, পোলারাইজেশন, এটাকে পোলারাইজেশন মানে কি? ওই যে ক্যাটায়ন অ্যানায়নকে বিকৃতি ঘটিয়ে দিল, ওই যে ক্যাটায়ন অ্যানায়নের ইলেকট্রনটাকে অ্যানায়নের ইলেকট্রনটাকে যে নিজের দিকে টেনে নিল, এই যে অ্যানায়নের ইলেকট্রনের ডিসঅর্ডার দেখা গেল। অ্যানায়ন যে প্রথমে দেখো অ্যানায়ন যে গোলাকার ছিল, ও কিন্তু আর গোলাকার নেই, ও দেখো একটু বেঁকে গেছে, একটু বিকৃতি ঘটেছে। এই যে বিকৃতি ঘটা, এই ঘটনাটাকে বলে, এখান থেকে আকৃতির যে চেঞ্জ হলো, এটাকে বলে কি? পোলারাইজেশন বা ধ্রুবায়ন। ধ্রুবায়ন ক্ষমতা কি? ধ্রুবায়ন ক্ষমতার সংজ্ঞা। দেখো, ধনাত্মক আধানযুক্ত ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের সুষম ইলেকট্রন পরিমণ্ডলকে বিকৃতি ঘটানোর ক্ষমতাকে বলা হয় ধ্রুবায়ন ক্ষমতা বা পোলারাইজিং পাওয়ার। অর্থাৎ ক্যাটায়ন, পোলারাইজিং পাওয়ার কার থাকে বলেছিলাম? ক্যাটায়ন। এই যে ক্যাটায়ন অ্যানায়নকে যে বিকৃতি করে দিচ্ছে, ক্যাটায়নের যে পাওয়ার,
ক্যাটায়নের যে ক্ষমতার বলে, সেই ক্যাটায়নের ক্ষমতাকে কি বলে? পোলারাইজিং পাওয়ার। ধ্রুবীয়তা বা পোলারাইজিবিলিটি। ক্যাটায়নের ধনাত্মক আধানের প্রভাবে অ্যানায়নের সুষম ইলেকট্রন পরিমণ্ডলের বিকৃত হওয়ার প্রবণতাকে ধ্রুবীয়তা বা পোলারাইজিবিলিটি বলে। তিনখানা শব্দ কিন্তু এখানে আছে। ধ্রুবায়ন ক্ষমতা, এটা থাকে ক্যাটায়নের। পোলারাইজিবিলিটি বা ধ্রুবীয়তা, অর্থাৎ অ্যানায়ন যে বিকৃতি ঘটে যাচ্ছে যে বৈশিষ্ট্যের কারণে, ওর যে বিশেষ ক্যারেক্টারের কারণে অ্যানায়নের যে বিকৃতি ঘটে যাচ্ছে, ও ক্যাটায়নের মধ্যে প্রবেশ করছে, সেই ঘটনাটাকে বলা হচ্ছে কি? সেই বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে কি? ধ্রুবীয়তা। আর পোলারাইজেশন, ধ্রুবায়ন কি? এই যে ঘটনাটা ঘটলো, এই যে পরিবর্তনটা ঘটলো, অ্যানায়নের ইলেকট্রনের ক্লাউডের যে বিকৃতি ঘটলো, এই ঘটনাটাকে বলা হচ্ছে কি? পোলারাইজেশন। যে অ্যানায়নের যে বৈশিষ্ট্যের কারণে বিকৃতি ঘটলো, সেই বিশেষ বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে পোলারাইজিবিলিটি। আর কে বিকৃতি ঘটাচ্ছে? ক্যাটায়ন। তাহলে ক্যাটায়নের যে ক্ষমতার দ্বারা অ্যানায়নের বিকৃতি ঘটলো, তাকে আমরা ক্যাটায়নের সেই ক্ষমতাটাকে আমরা বলছি পোলারাইজিং পাওয়ার। তিনটে শব্দকে আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এইবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। চলো দেখো, সূত্র 1। বিজ্ঞানী ফাজান্স কি বলছেন? বিজ্ঞানী ফাজান্স বলছেন এই যে কোন ক্যাটায়ন অ্যানায়নকে বেশি বিকৃতি করবে, বিকৃতি করে নিজের কাছে বেশি টেনে নেবে, কে সুন্দর একটা গান গাইবে, সে নিজের কাছে বেশি করে নিজের কাছে টেনে নেবে, কোন ক্যাটায়ন? বলছে যে ক্যাটায়নের ধনাত্মক আধান যার বেশি, তার ধ্রুবায়ন ক্ষমতার সাথে সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ যত আধানের মান বেশি, তত বেশি সে কি করবে? ধ্রুবায়ন, পোলারাইজিং পাওয়ার তার বেশি। যত ধ্রুবায়ন ক্ষমতা বেশি, তত বেশি কি করবে? অ্যানায়নের সাথে অভিলেপন করবে। আর যত বেশি অভিলেপন করবে অ্যানায়নের সাথে, সমযোজী চরিত্র, কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি বাড়বে। কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি বাড়বে। মনে করো, আমি একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। AlCl3 MgCl2, তার সাথে আমি নিয়ে নিচ্ছি NaCl। বললো এদের মধ্যে কার সমযোজী চরিত্র বেশি, এদের মধ্যে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। তাহলে AlCl3 ভেঙে গেলে কি হবে? Al3+, আর তার সাথে 3Cl-। MgCl2 ভেঙে গেলে কি হবে? Mg+2, তার সাথে 2Cl-। NaCl ভেঙে গেলে কি হবে? Na+Cl-। এবার দেখো এখানে কার চার্জ সবচেয়ে বেশি। এবার দেখো এই Al3+, Mg2+, আর Na+, এই Al3+ যদি Cl- এর ইলেকট্রন গুলিকে নিজের কাছে বেশি বেশি করে টেনে নিতে পারে, তাহলে আমরা বলবো অ্যালুমিনিয়াম 3+ AlCl3 কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। যদি ম্যাগনেসিয়াম 2+ Cl- এর ইলেকট্রন গুলিকে বেশি বেশি পরিমাণে নিজের দিকে টেনে নিতে পারে, তাহলে আমরা তো বলবো যে MgCl2 এর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। বিজ্ঞানী ফাজান্স কি বলছেন? বলছে ধনাত্মক আধান যত বেশি, তার ধ্রুবায়ন ক্ষমতা বেশি, সে বেশি ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে। আর যত বেশি ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে ভাই, তত বেশি অভিলেপন হবে। যত বেশি অভিলেপন হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার ভাই তত বেশি হবে। তাহলে দেখো এখানে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি? সমযোজী চরিত্র কার সবচেয়ে বেশি হবে? সমযোজী চরিত্র কে বেশি দেখাবে? Al3+ সবচেয়ে বেশি, তারপরে Mg2+, তারপরে Na+। তার মানে কি আধানের মান যার বেশি, সে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি দেখাবে। তার মানে কি সে বেশি Cl- বা অ্যানায়নের ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে। কি বললাম, বোঝা গেল?
তাহলে প্রথম প্রশ্ন হলো কি, তাহলে প্রথম সূত্র কি, যে ক্যাটায়নের আধান যত বেশি হবে সে অ্যানায়নকে বেশি পরিমাণে টেনে নেবে এবং সমযোজী চরিত্র বেশি দেখাবে, সমযোজী চরিত্র বেশি দেখাবে। চলো নেক্সট, দেখো এখানে লেখা আছে ক্যাটায়নের আধান বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্যাটায়নের আয়নীয় বিভবের মান বৃদ্ধি পায়। চলো এটা দরকার নেই, আসলে এটা ছাড়ো, এই পেজটা দরকার নেই। এবার চলে আসছে কি অ্যানায়নের আধান। অ্যানায়নের আধান দেখো, অ্যানায়নের আধান যত বেশি হবে এক্ষেত্রেও সমযোজী চরিত্র তত বেশি হবে। মন দিয়ে শোনো, মনে করো এরকম একটা প্রশ্ন দিল, এক মিনিট, তাহলে এখানে যদি তাহলে Al3+ এর যদি সমযোজী চরিত্র বেশি হয়, তার মানে এই যৌগগুলির মধ্যে সমযোজী চরিত্র কার বেশি? AlCl3, তারপরে কার? MgCl2, তারপরে কার? NaCl। ওকে, চলো নেক্সট। এবার হচ্ছে কি দ্বিতীয় সূত্র অ্যানায়নের আধান। বলছে অ্যানায়নের ঋণাত্মক আধান যত বেশি হবে, অ্যানায়নের ঋণাত্মক আধান যত বেশি, অভিলেপন বেশি এবং সমযোজী চরিত্র তত বেশি। কিরকম? মন দিয়ে শোনো, অ্যানায়নের আধান, মনে করো একটা উদাহরণ আমি এখানে নিচ্ছি, Mg3N2 MgO এবং এখানে লিখছি MgF2, ঠিক আছে? দিয়ে বললো এই যৌগগুলির মধ্যে কার সমযোজী চরিত্র বেশি। তাহলে আমি যদি Mg3N2টাকে ভাঙি তাহলে কি হবে? Mg+2 আর 3Mg+2 আর 2N-3 ভাঙলে হবে। এটাকে ভাঙলে কি হবে? Mg+2O-2, এটাকে ভাঙলে কি হবে? Mg+2 2F-2F-। এইবার তাহলে এখানে প্রত্যেকটাই কিন্তু ক্যাটায়ন গুলো কি আছে? একই। তোমার প্রশ্নে এমন থাকবে ভাই ক্যাটায়ন গুলি একই থাকবে না হলে অ্যানায়ন গুলি একই থাকবে, এটাই প্রশ্ন থাকবে। তাহলে যদি ক্যাটায়ন গুলি একই থাকে তাহলে তখন প্রশ্নের উত্তর ডিপেন্ড করবে অ্যানায়নের উপরে, আর যদি অ্যানায়ন গুলি একই থাকে তাহলে ডিপেন্ড করবে ক্যাটায়নের উপরে। তাহলে এখানে দেখো প্রত্যেকটার ক্যাটায়ন গুলি কিন্তু একই, তাহলে অ্যানায়ন গুলি দেখো কার, অ্যানায়নের কার আধান বেশি? দেখো N-3, কার আধান বেশি? কার আধান বেশি? N-3, তারপরে O-2, তারপরে F-। তাহলে সবচেয়ে বেশি আধান কার? N-3 এর। তাহলে সমযোজী চরিত্র, কোভ্যালেন্ট ক্যারেক্টার, সমযোজী চরিত্র কার বেশি? N-3 এর বেশি, তারপরে O-2, তারপরে F-। কেন এমনটা হলো? দেখো আধানের মান যত বেশি, আধানের মান বেশি হলে আয়নের আকার, আধানের মান, দাঁড়াও ভালো করে বুঝে নাও, ঋণাত্মক আধান প্রপোর্শনাল টু আকার, অর্থাৎ ঋণাত্মক আধানের মান যত বেশি, মন দিয়ে শোনো ভাই, ঋণাত্মক আধানের কোন অ্যানায়নের ঋণাত্মক আধানের মান যত বেশি সেই আয়নের আকার তত বড়। তাহলে N-3O-2M- আকার কার বড়? কার আকার বড়? N-3 এর আকার বড়, তারপরে O-2, তারপরে F-। ভাই ভেরি সিম্পল, তোমরা পিরিয়ডিক টেবিলে পড়ে থাকবে
যে ঋণাত্মক আধানের মান যত বেশি হয় সেই অ্যানায়নগুলির আকার বড় হয়। তাহলে n-3 এর আকার সবচেয়ে বড়, আর এর আকার বড় মানে n-3 এর নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনের আকর্ষণ বল কিন্তু সবচেয়ে কম। n-3 এর আকার যদি সবচেয়ে বড় হয় তাহলে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনের দূরত্ব সবচেয়ে বেশি হবে। আর যদি এই দূরত্বটি সবচেয়ে বেশি হয় ভাই, তাহলে নিউক্লিয়াস আর ওই নাইট্রোজেনের সর্বশেষ ইলেকট্রনের আকর্ষণ বল কিন্তু সবচেয়ে কম হবে। আর আকর্ষণ বল যদি এই ইলেকট্রনটির কম হয় সর্বশেষ ইলেকট্রনের, তাহলে mg+2 খুবই ইজিলি ওই গানটা গাইবে, এসো বন্ধু চলো যাই বেড়াতে, বলে এই ইলেকট্রনকে ও নিজের কাছে টেনে নেবে এবং ইলেকট্রন ক্লাউডগুলো এই ম্যাগনেসিয়াম 2+ এর কাছে অনেক ইজিলি, অনেক সহজে Mg2+ এর কাছে যাবে কি যাবে না? নিশ্চয়ই যাবে, কারণ n-3 এর আকার সবচেয়ে বড়। কারণ ঋণাত্মক আধান যত বেশি হয় আকার তত বড় হয়। পর্যায় সারণীতে এই কনসেপ্ট তোমার আছে, ঠিক আছে? তাহলে আপাতত ওটা তো আমি বোঝাতে যাবো না, সময় লেগে যাবে। তোমরা এখান থেকে মনে রাখো, ঋণাত্মক আধানের মান যত বেশি ভাই এই আকার তত বড়, আকার যত বড় হবে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব তত বেশি, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব যত বেশি, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব যত বেশি, আকর্ষণ বল তত কম। ফলে ম্যাগনেসিয়াম 2+ আসবে আর ওই ইলেকট্রন ক্লাউডগুলোকে নিজের কাছে ইজিলি টেনে নেবে, কারণ ও তো নিউক্লিয়াসের সাথে ওর আকর্ষণ বল অনেক কমে গেছে দূরে থাকার কারণে। সেই জন্য ঋণাত্মক আধানের মান যত বেশি পোলারাইজেশন তত ভালো, এবং ক্যাটায়ন দ্বারা ইলেকট্রনের বিকৃতি তত ভালো ঘটবে, এবং একে অপরের ইলেকট্রনের মধ্যে অভিলেপন তত ভালো ঘটবে, এবং সমযোজী চরিত্র দেখায় ভালো। সেই জন্য n-3, তারপরে O-2, তারপরে F-। বোঝা গেল কি বললাম? বোঝা গেল কি বললাম? চলো তাহলে সমযোজী চরিত্র যৌগগুলির সাপেক্ষে যদি বলি, তাহলে সবচেয়ে বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার কে দেখাবে? Mg3n2, তারপরে কে দেখাবে? MgO, তারপরে কে দেখাবে? MgF2। তার মানে অ্যানায়নের, তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে আধানের মান যত বেশি সেক্ষেত্রেও সমযোজী চরিত্র বেশি, অ্যানায়নের ক্ষেত্রেও আধানের মান যত বেশি সমযোজী চরিত্র তত বেশি, সমযোজী চরিত্র তত বেশি। মজা এসে যাচ্ছে? নিশ্চিত নিশ্চিত এসে যাচ্ছে, আশারই কথা। আরো বাকি আছে, চলো পরের স্লাইডে চলে যাই। চলো পরের স্লাইডে দেখো, অ্যানায়নের আধান বৃদ্ধি পেলে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলির মধ্যে বিকর্ষণ বল বৃদ্ধি পায়। ফলে অ্যানায়নের ধ্রুবীয়তার সঙ্গে ধ্রুবায়ন ক্ষমতার মাত্রাও বৃদ্ধি পায়। যাই এই সমস্ত দরকার নেই, এই সমস্ত এগুলো ছাড়ো, এগুলো দরকার নেই, ছেড়ে দাও। এগুলো যা বলছি এগুলো মনে রাখো, এগুলো দরকার নেই। চলো 3 নম্বর সূত্র। তাহলে আমি এই যে দুটো উদাহরণ করলাম, একবার দেখো আমি উদাহরণ নিলাম, হ্যাঁ কি নিয়েছিলাম? একবার আমি উদাহরণ নিয়েছিলাম AlCl3, MgCl2, আর তার সাথে উদাহরণ নিয়েছিলাম NaCl। আর একটা উদাহরণ নিয়েছিলাম Mg3n2, MgO আর MgF2। এই উদাহরণ নিয়েছিলাম না? এবার দুটো এক্সাম্পলের সাথে তুমি কম্পেয়ার করলে দেখবে, প্রথম যে উদাহরণটা নিয়েছিলাম ক্যাটায়নগুলি ছিল আলাদা, অ্যানায়নগুলি ছিল কিন্তু একই। পরের উদাহরণটায় ক্যাটায়নগুলি ছিল আমার একই, অ্যানায়নগুলি ছিল ভাই আমার আলাদা। বোঝা গেল? তাহলে পরীক্ষার প্রশ্ন এরকম ভাবে থাকবে, হয় ক্যাটায়নগুলি একই হবে, না হলে অ্যানায়নগুলি একই হবে। প্রথম প্রায়োরিটি আধান চেক করে দেখবো কার বেশি হচ্ছে কার কম হচ্ছে। যদি দেখি যে এবার আধান সমান, তখন আমাকে অন্য কথা ভাবতে হবে সমযোজী চরিত্র বের করার জন্য। দেখো আগে মন দিয়ে একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। মনে করো NaF, NaCl, NaBr আর NaI।
ওকে, NaF কে যদি আমরা আয়নে ভাঙি তাহলে কি হবে? সিম্পল, Na প্লাস F মাইনাস। একে ভাঙলে কি হবে? Na প্লাস, আচ্ছা এখানে ক্যাটায়নের আকার দিয়েছে না, ওয়েট ওয়েট ওয়েট, এটা তাহলে আমরা অন্য উদাহরণ নিই ক্যাটায়নের। LiF LiCl LiBr Li, ওহো, LiCl NaCl KCl RbCl, ব্যাস চলো। আর যদি আমরা এর সাথে সিজিয়াম ক্লোরাইডও নিতে চাই, দেখো এই যৌগগুলি দিয়েছে, আমরা সাধারণত জানি এরা সবাই আয়নীয় যৌগ, কিন্তু এরা মাঝে মাঝে সমযোজী যৌগের মতো আচরণ করে, মাঝে মাঝে সমযোজী যৌগের মতো আচরণ করে। দেখো LiCl কে যদি আমি আয়নে ভাঙি তাহলে এটা কি হবে? তাহলে এটা কি হবে? Li প্লাস Cl মাইনাস। এটাকে যদি আমি আয়নে ভাঙি Na প্লাস Cl মাইনাস। এটাকে যদি আয়নে ভাঙি K প্লাস Cl মাইনাস। এটাকে যদি আয়নে ভাঙি Rb প্লাস Cl মাইনাস। এটাকে যদি আয়নে ভাঙি CS প্লাস Cl। দেখো এইবার হিসাব করে দেখো যে এখানে ক্যাটায়নগুলি আলাদা, অ্যানায়নগুলি একই। পয়েন্ট টু বি নোটেড, অন্য মনস্ক নয়। এখানে দেখো ক্যাটায়নগুলি আলাদা, অ্যানায়নগুলি একই। তাহলে যেটা আমার কাছে একই, প্রত্যেকের কমন, তাহলে সেটার দ্বারা তো আমরা পার্থক্য করতে পারবো না কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। যেটা আলাদা সেটা দিয়ে আমাদেরকে পার্থক্য করতে হবে। তাহলে এখানে আলাদা কে কে আছে? লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, রুবিডিয়াম আছে, সিজিয়াম আছে। এইবার তোমার মনে হবে যে স্যার এখানে তো প্রত্যেকের, আপনি তো বলেছিলেন যে যার যার ক্যাটায়ন, যার ধনাত্মক আধানের মান বেশি তার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে, সে অ্যানায়নকে বেশি পরিমাণে নিজের কাছে টেনে নেবে, আপনিই তো বলেছিলেন। কিন্তু এখানে তো আমরা ভালো করে চোখ খুলে দেখছি যে আমাদের এখানে প্রত্যেকটি ক্যাটায়নের আধান তো স্যার একই। যখনই ক্যাটায়নের আধান একই হবে তখন তুমি কি করবে? ওই ক্যাটায়নের আধান দিয়ে বিচার করা যাবে না, প্রত্যেকের আধান তো একই। তখন তোমাকে ওই ক্যাটায়নের আকারের দিকে দেখতে হবে ভাই, তোমাকে তখন ক্যাটায়নের আকারের দিকে দেখতে হবে। যে ক্যাটায়নের আকার ছোট তার ডেনসিটি অফ পজিটিভ চার্জ বেশি, যার আকার ছোট তার ধনাত্মক আধানের ঘনত্ব তত বেশি। কি করে স্যার? দেখো লিথিয়ামের আকার সবচেয়ে ছোট না, তোমরা লিথিয়াম, তারপর সোডিয়ামের আকার আরেকটু বড়, পটাশিয়ামের আকার আরেকটু বড়, রুবিডিয়ামের আকার আরো বড়, সিজিয়ামের আকার আরো বড়। এবার দেখো এই ছোট্ট জায়গায় পজিটিভ চার্জ, এ বড় জায়গায় পজিটিভ চার্জ, আরো বড় জায়গায় পজিটিভ চার্জ, আরো বড় জায়গায় পজিটিভ চার্জ, আরো বড় জায়গায় পজিটিভ চার্জ। মনে করো তোমরা একটা রুমের মধ্যে 10 বন্ধু আছো, তাহলে ওই 10, তোমাদের রুমের মধ্যে 10টা বন্ধু যদি থাকো তার ডেনসিটি কি হবে? অনেক বেশি। ওই 10 বন্ধু যদি তোমার স্কুলের খেলার মাঠে ছেড়ে দেওয়া হয়, বলা হবে তোমরা ঘুরে বেড়াও, তখন তোমরা কি হবে? অনেক ইজিলি মুভ করতে পারবে। ডেনসিটি অফ পজিটিভ চার্জ কি? ডেনসিটি অফ পজিটিভ চার্জ কি? মানে ওই স্টুডেন্টের ডেনসিটি কি হচ্ছে? কমে যাচ্ছে। মানে আকার যত বড় হবে, এরিয়া যত বড় হবে, একটা নির্দিষ্ট পরিমাণের ডেনসিটি তত কি হবে? কমে যাবে। নির্দিষ্ট পরিমাণের ডেনসিটি কি হবে? কমে যাবে। কি বললাম, বোঝা গেল কি? অর্থাৎ আকার যত বড় হবে নির্দিষ্ট পরিমাণের ঘনত্ব কি হবে? কমে যাবে। তাহলে দেখো একটা ছোট জায়গার মধ্যে পজিটিভ চার্জ আছে, ফলে এখানে পজিটিভ চার্জের ডেনসিটি অনেক বেশি। একটা বড় জায়গার মধ্যে পজিটিভ চার্জ, আস্তে আস্তে পজিটিভ চার্জটা চারিদিকে ছড়িয়ে পড়ছে, ডেনসিটি আস্তে আস্তে কমে যাচ্ছে। এখানে আস্তে যত আকার যত বাড়বে পজিটিভ চার্জের ডেনসিটি কি হয়? অনেক কমে যায়। আর পজিটিভ চার্জের ডেনসিটি কমে যাচ্ছে মানে ওর ক্ষমতাটাও কমে যাচ্ছে, ও অ্যানায়নকে অত বেশি টানতে পারবে না। সেই জন্য মনে রাখবে তোমরা, ক্যাটায়নের আকার যত ছোট, ক্যাটায়নের আকার যত ছোট,
ক্যাটায়নের ব্যাসার্ধ যত ছোট, ক্যাটায়নের ব্যাসার্ধের সাথে সমযোজী চরিত্র তত কি হবে? বেশি হবে। ব্যাসার্ধ যত ছোট, সমযোজী চরিত্র তত বেশি। ব্যাসার্ধ কম, সমযোজী চরিত্র বেশি। সমযোজী চরিত্র বেশি। ক্যাটায়নের আকার যত ছোট, তার চার্জের ডেনসিটি তত বেশি। যত চার্জ ডেনসিটি বেশি হবে, ও অ্যানায়নকে তত বেশি নিজের কাছে টেনে নেবে। তাহলে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি? লিথিয়ামের, তারপরে NaCl, তারপরে KCl, তারপরে RbCl। তার মানে বোঝা গেল কি বললাম? যে যখন আমরা দেখব ক্যাটায়নের মানে অ্যানায়নগুলি একই, তখন ডিপেন্ড করবে ক্যাটায়নের উপরে। ক্যাটায়নের আধান বেশি হলে সমযোজী চরিত্র বেশি, আর যখন আধান সমান হয়ে যাচ্ছে, চার্জ যখন সমান হয়ে যাচ্ছে, তখন আকার ছোট হলে সমযোজী চরিত্র আমার বেশি হয়ে যাচ্ছে। তাহলে LiCl এর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, তারপরে NaCl ভাই, তারপরে KCl। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। চলো পরের টপিক, সূত্র। এইবার দেখো সিমিলারলি আরো একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। মনে করো অ্যানায়নের আকার বা ব্যাসার্ধ, আমরা অ্যানায়নের চলো NaF, NaCl, NaBr, NaI। NaF কে আয়নে ভাঙলে কি হবে? Na প্লাস F মাইনাস Na প্লাস Cl মাইনাস Na প্লাস Br মাইনাস Na প্লাস I মাইনাস। এখানে দেখো প্রত্যেকটা ক্যাটায়ন একই, তাহলে যেটা আলাদা থাকবে তার উপরে ডিপেন্ড করে উত্তর করবো। দেখো বইয়ে অনেক কিছু লেখা থাকবে, আমার কথার সাথে নাও মিলতে পারে, তবে পরীক্ষার প্রশ্নের উত্তর তুমি ঠিক করতে পারবে। তাহলে এখানে দেখো Na প্লাস F মাইনাস, Na প্লাস Cl মাইনাস, Na প্লাস Br মাইনাস, Na প্লাস I মাইনাস। দেখো এখানে প্রত্যেকটার মধ্যে ক্যাটায়ন কমন, তাহলে আমার উত্তর সমযোজী চরিত্র কার বেশি হবে সেটা ডিপেন্ড করবে কার উপরে? অ্যানায়নের উপরে। অ্যানায়নের উপরে। এইবার দেখো, তাহলে অ্যানায়নকে আমি শিখিয়েছিলাম অ্যানায়নের আধান যত বেশি হবে, অ্যানায়নের আধানের মান যত বেশি হবে, সমযোজী চরিত্র তত বেশি। কিন্তু তুমি তো দেখছো স্যার এখানে তো প্রত্যেকের আধান একই, তাহলে আমি কিভাবে করব? নেক্সট সূত্র এর জন্যই আসছে। কি সূত্র? অ্যানায়নের আকার যত বড় হবে, অ্যানায়নের আকার যত বড়, এটা অ্যানায়নের ক্ষেত্রে আকার যত বড়, সমযোজী চরিত্র তত বেশি। অ্যানায়ন কি মায়ায় বাঁধলে ক্যাটায়নের সাথে বন্ধন, সমযোজী চরিত্র বাড়িয়ে যাচ্ছে শুধু। আকার প্রপোর্শনাল টু সমযোজী চরিত্র, কোভ্যালেন্ট ক্যারেক্টার। কেন? কারণ আকার যত বড় হয়, আমরা জেনে গেছি নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনের দূরত্ব তত বাড়ে, আর দূরত্ব বাড়লে আকর্ষণ বল কমে। ফলে ক্যাটায়ন ওই অ্যানায়নের ইলেকট্রনগুলিকে খুবই সহজে নিজের কাছে টেনে নিয়ে নিজের হৃদয়ে স্থান দিতে পারে। তাই আকার যত বড়, তাহলে ক্যাটায়নের আকার যত বড়, সমযোজী চরিত্র বেশি। অ্যানায়নের আকার যত বড়, সমযোজী চরিত্র বেশি। ক্যাটায়নের আকার যত ছোট, সমযোজী চরিত্র বেশি। তাহলে আকারের কেসটা কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়নের উল্টো, আর আধানের কেসটা ক্যাটায়ন এবং অ্যানায়নের উভয়ের ক্ষেত্রে একই। ক্যাটায়নের আধান বাড়লে সমযোজী চরিত্র বাড়বে, ক্যাটায়নের আধান বাড়লে সমযোজী চরিত্র বাড়বে, অ্যানায়নেরও আধান বাড়লে সমযোজী চরিত্র বাড়বে। কিন্তু আকারের ক্ষেত্রে ক্যাটায়নের আকার যত ছোট, সমযোজী চরিত্র তত বেশি। অ্যানায়নের ক্ষেত্রে আকার যত বড়, সমযোজী চরিত্র তত বেশি। কি বললাম, বোঝা গেল? তাহলে দুটো ডিফারেন্ট আকারের ক্ষেত্রে। চলো তাহলে কার সমযোজী চরিত্র বেশি? তাহলে যার আকার বড়, অ্যানায়নের আকার যত বড় হবে, সমযোজী চরিত্র বেশি। তাহলে এটা কি বললাম, বোঝা গেল? তাহলে এই গেল আমাদের ফাইন্যান্সের। চলো 5 নম্বর সূত্র। ক্যাটায়নের যোজ্যতা কক্ষের বা বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস। কিছু ক্যাটায়ন আছে
কিছু কিছু ক্যাটায়ন আছে যাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়, যেমন দেখো কপারের ইলেকট্রন বিন্যাস কি, আর্গন 3d10 4s1। কপার প্লাসের ইলেকট্রন বিন্যাস কি, আর্গনের ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2 2p6 3s2 3p6 3d10, রাইট। এজি এর ইলেকট্রন বিন্যাস কি, এজি সিলভারের শেষের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 4s2 4p6 4d10, এজি প্লাসের ইলেকট্রন বিন্যাস। এইউ প্লাসের শেষ ইলেকট্রন বিন্যাস দাঁড়াবে 5s2 5p6 5d10, অর্থাৎ সিইউ প্লাস এজি প্লাস এইউ প্লাস এছাড়াও জিঙ্ক 2 প্লাস ক্যাডমিয়াম 2 প্লাস এইচজি2 প্লাস এই আয়নগুলির দেখা গেছে ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে 18টি করে ইলেকট্রন রয়েছে। কতগুলি করে ইলেকট্রন রয়েছে? 18 ইলেকট্রন, বা আমরা বলতে পারি NS2 NP6 ND10, অর্থাৎ যে সমস্ত ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস ছদ্ম নিষ্ক্রিয় গ্যাসের মতো, এই ইলেকট্রন বিন্যাসগুলিকে কি বলা হয়? সিউডো নোবেল গ্যাস, ছদ্ম নিষ্ক্রিয়। আমরা কি জানি 8টা করে ইলেকট্রন থাকলে সর্ববহিস্থ কক্ষপথে 8টি করে ইলেকট্রন থাকলে তারা নিষ্ক্রিয়, কিন্তু যাদের বাইরে 18টি করে ইলেকট্রন আছে, যে সমস্ত ক্যাটায়নের বাইরে, তাদেরকে বলে ছদ্ম নিষ্ক্রিয় গ্যাস। এবং এই ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়নগুলির কোভ্যালেন্ট ক্যারেক্টার সব সময় সর্বদা বেশি হয়, অর্থাৎ এই সূত্রের প্রায়োরিটি সবচেয়ে বেশি। তাহলে বোঝা গেল সিইউ এজি এইউ এরা ছদ্ম নিষ্ক্রিয় গ্যাস হওয়ার কারণে এদের সমযোজী চরিত্র কিন্তু সবসময় সবার উপরে হবে। ওকে, চলো এবার আমরা প্রয়োগ করব। তার আগে কিছু হোমওয়ার্ক দিয়ে দিই যে তোমরা কোভ্যালেন্ট ক্যারেক্টার নির্ণয় করবে। HW LIF LICL LIBR LII এদের মধ্যে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি? 1 নম্বর হোমওয়ার্ক। 2 নম্বর NaCl NaBr NaI এদের মধ্যে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি? 3 নম্বর BeCl2 MgCl2 CaCl2 SrCl2 এদের মধ্যে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি? 4 নম্বর BeCO3 MgCO3 CaCO3 SrCO3 এদের মধ্যে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি? লিথিয়াম দিয়ে দিলাম, লিথিয়াম KF KCl KBr KI এদের মধ্যে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি? কার সমযোজী চরিত্র বেশি? আচ্ছা, লিথিয়াম ক্লোরাইড লিথিয়াম ব্রোমাইড আয়োডাইড হয়ে গেল। এইবার আমরা চলে যাচ্ছি, আচ্ছা পটাশিয়াম দিয়ে দিলাম।
কে এল আই বিআর, এন এ বিআর, কে বিআর, আরবি বিআর, এদের মধ্যে এই প্রত্যেকটা উদাহরণে কার সমযোজী চরিত্র বেশি, এগুলো সব HW, কার সমযোজী চরিত্র, কার সমযোজী চরিত্র বেশি, সমযোজী চরিত্র, কোভ্যালেন্ট ক্যারেক্টার, এগুলো নির্ণয় করবে তোমরা, সমযোজী চরিত্র কার বেশি। ওকে, চলো এবার দেখো আরো একটা বিষয়ের সাহায্যে, আরো একটি কনসেপ্টের সাহায্যে, তাকে আয়নীয় বিভব বলে। তাকে কি বলে? আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়নীয় বিভব। একে ফাই দ্বারা চিহ্নিত করা হয়। এটা ইকুয়াল টু ক্যাটায়নের, এটা হয়তো বইতে পাবে, ক্যাটায়নের আধান ডিভাইডেড বাই ক্যাটায়নের ব্যাসার্ধ। আয়নীয় বিভব সমান ক্যাটায়নের আধান বাই ক্যাটায়নের ব্যাসার্ধ। এই ফাই এর মান যত বেশি, সমযোজী চরিত্র তত বেশি। এভাবেও ভাবতে পারো, বইতে রয়েছে এটা, আর আমি যেভাবে বললাম ওভাবেও ভাবতে পারো। ফাই এর মান যার বেশি তার সমযোজী চরিত্র বেশি। কিরকম? মনে করো AlCl3 যে উদাহরণটা আমি আগেও নিয়েছিলাম, MgCl2 আর NaCl, এটা যদি নেওয়া হয় তাহলে ভেঙে গেলে কি হবে? Al3+, এখান থেকে পাবো কি Mg2+, এখান থেকে পাবো কি Na+। তো যদি বলে AlCl3 এর ফাই এর মান কি হবে, তা AlCl3 Al3+ এর আধানের মান কত হবে? উপরে 3, তলায় ক্যাটায়নের ব্যাসার্ধ। Mg2+ এর ক্ষেত্রে Mg2+ উপরে 2, নিচে Mg2+ এর ব্যাসার্ধ। তারপরে Na+, উপরে 1, তলায় Na+ এর ব্যাসার্ধ। এইবার দেখো, মন দিয়ে শোনো, তাহলে আমরা যদি ফাই অফ Al3+ করি তাহলে কি হবে? উপরে 3, তলায় R অফ Al3+। ফাই অফ Mg2+ যদি করি তাহলে কি হবে? উপরে 2, তলায় ব্যাসার্ধ কার? Mg+2 এর। ফাই অফ Na+ যদি করি তাহলে কি হবে? উপরে +1, তলায় R অফ Na+। এবার দেখো, উপরে সবচেয়ে +3 কার মান সবচেয়ে বেশি? অ্যালুমিনিয়ামের। অ্যালুমিনিয়ামের আধানের মান সবচেয়ে বেশি। আধান বাই ক্যাটায়নের ক্ষেত্রে ক্যাটায়ন হবে, অ্যানায়নের ক্ষেত্রে অ্যানায়ন দিয়ে যদি বিচার করি তাহলে অ্যানায়নের আধান বাই অ্যানায়নের ব্যাসার্ধ। এবার দেখো Al3+, এবার দেখো আধানে তোমরা জানো যে আধানের মান যত বেশি তার ব্যাসার্ধের মান তত কম। তাহলে সবচেয়ে ব্যাসার্ধ কার কম হবে? অ্যালুমিনিয়ামের। তারপরে Mg+2, তারপরে Na+। তাহলে তলায় ব্যাসার্ধটা কম আর উপরে আধানের মান বেশি, তাহলে ফাই এর মান কার সবচেয়ে বেশি হবে? ফাই এর মান কার সবচেয়ে বেশি হবে? অ্যালুমিনিয়াম 3+ এর বেশি হবে। তারপরে কি হবে? Mg2+, তারপরে কি হবে? Na+। এইভাবেও ভাবতে পারো যে অ্যালুমিনিয়াম 3+ এর সমযোজী চরিত্র বেশি, কারণ আধানের মান অ্যালুমিনিয়ামের সবচেয়ে বেশি আর ব্যাসার্ধের মান অ্যালুমিনিয়ামের আবার সবচেয়ে কম। তাহলে ওভারঅল ভাগফলটা কার সবচেয়ে বেশি হবে? অ্যালুমিনিয়াম 3+ এর না? সিম্পল। তো এইভাবেও ভাবতে পারো, ফাই এর মান যার বেশি তার সমযোজী চরিত্র বেশি। ওকে, আচ্ছা এইবার দেখো, এইবার অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে আমি তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলবো, মন দিয়ে শুনে নাও। দেখো, সমযোজী চরিত্র যত বেশি হবে, সমযোজী চরিত্র যত বেশি, গলনাঙ্ক গলনাঙ্ক কম। সমযোজী চরিত্র বেশি, গলনাঙ্ক কম। সমযোজী চরিত্র বেশি, স্ফুটনাঙ্ক কম। সমযোজী চরিত্র বেশি, অধ্রুবীয়তা বেশি। ধ্রুবীয়তা কম। মনে থাকবে এগুলো।
পরীক্ষা প্রশ্ন দেবে কিছু যৌগ দিয়ে, বলবে কার গলনাঙ্ক বেশি, যার সমযোজী চরিত্র বেশি গলনাঙ্ক কম, যার সমযোজী চরিত্র বেশি তার স্ফুটনাঙ্ক কম। সমযোজী যৌগগুলি কি প্রকৃতির হয়? অধ্রুবীয় প্রকৃতির হয়। তাহলে সমযোজী চরিত্র যার বেশি সে হবে অধ্রুবীয় প্রকৃতির। সমযোজী চরিত্র যার বেশি তার ধ্রুবীয়তা কি হবে? কম। তার মানে ধ্রুবীয়তা কম, তার মানে কি সে অধ্রুবীয় প্রকৃতির। বোঝা গেল কি বললাম? আর সমযোজী চরিত্র যত বেশি আয়নীয় চরিত্র কি হবে? আয়নীয় চরিত্র কিন্তু কম হবে। আয়নীয় চরিত্র কম মানে আচ্ছা সরি সমযোজী চরিত্র বেশি হলে সে তো অধ্রুবীয় প্রকৃতির হবে, আর অধ্রুবীয় প্রকৃতির হবে, এবং সমযোজী চরিত্র বেশি হলে ধ্রুবীয়তা কম হবে। সমযোজী চরিত্র বেশি হলে আয়নীয় চরিত্র কম, ধ্রুবীয়তা। ঠিক আছে, চলো তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এই পয়েন্টটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। চলো আমরা এবার অ্যাপ্লিকেশনে যাব, আমরা এবার অ্যাপ্লিকেশনে যাব। ওকে, চলো দেখো ধ্রুবায়নের ধারণার প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ দ্য কনসেপ্ট অফ পোলারাইজেশন। কি বলছে কোশ্চেন, কি বলছে এখানে? বলছে জলে সিলভার হ্যালাইড গুলির দ্রাব্যতা। তাহলে কোথায় দ্রাব্যতা বলেছে? জলে। জল একটা কি দ্রাবক? জল একটা আমাদের ধ্রুবীয় দ্রাবক। জল একটা আমাদের কি দ্রাবক? ধ্রুবীয় দ্রাবক। জল হলো আমাদের পোলার সলভেন্ট। জল কি সলভেন্ট? জল হলো আমাদের পোলার সলভেন্ট। তাহলে যে বেশি ধ্রুবীয় হবে সে জলে বেশি দ্রবীভূত হবে, যে বেশি ধ্রুবীয় হবে সে জলে বেশি দ্রবীভূত হবে, কারণ জল ধ্রুবীয়। আর তোমরা প্রত্যেকে জানো ধ্রুবীয় ধ্রুবীয়তে দ্রবীভূত হয়, ক্লাস 10-এ তোমরা পড়েছো। ধ্রুবীয় পদার্থ ধ্রুবীয়তে দ্রবীভূত হয়, অধ্রুবীয় পদার্থ অধ্রুবীয়তে দ্রবীভূত হয়। তাহলে জল যদি ধ্রুবীয় হয় তাহলে সিলভার হ্যালাইড মানে কি? এজিএফ, এজিসিএল, এজিবিআর আর এজিআই, এদের মধ্যে যে বেশি ধ্রুবীয় প্রকৃতির হবে তার সমযোজী তার সে বেশি জলে দ্রবীভূত হবে। তাহলে এজিএফ এটা যদি ভেঙে যায় তাহলে কি উৎপন্ন হবে? এজি প্লাস এফ মাইনাস, এটা যদি ভেঙে যায় এজি প্লাস সিএল মাইনাস, এটা যদি ভেঙে যায় এজি প্লাস বিআর মাইনাস, এটা যদি ভেঙে যায় এজি প্লাস আই মাইনাস। এবার প্রত্যেকের ক্যাটায়ন একই, তাহলে কার আকার বড়? কোন অ্যানায়নের আকার বড়? তাহলে আই মাইনাসের আকার বড়। আকার যত বড় হয় সমযোজী চরিত্র তত বেশি হয়। তাহলে যদি বলে সমযোজী চরিত্র, সমযোজী প্রকৃতি কার বেশি? সমযোজী প্রকৃতি এজিআই এর সবচেয়ে বেশি, তারপরে এজিসিএল, তারপরে এজিবিআর, সরি এজিবিআর, তারপরে এজিসিএল, তারপরে এজিএফ। তাহলে সমযোজী যৌগ, সমযোজী চরিত্র এটা। তাহলে সমযোজী চরিত্র যদি এটা হয় তাহলে আমি কি জানি? সমযোজী যৌগগুলি অধ্রুবীয় প্রকৃতির হয়। তাহলে অধ্রুবীয়কে অধ্রুবীয়, আচ্ছা সমযোজী চরিত্র যদি এটা হয় তাহলে আয়নীয় চরিত্র কি হবে? উল্টো হবে। যার সমযোজী চরিত্র বেশি তার আয়নীয় চরিত্র কম। তাহলে আয়নিক ক্যারেক্টার কি হবে? আয়নীয় চরিত্র কার বেশি হবে? তাহলে এজিআই এর আয়নীয় চরিত্র কম, তারপরে এজিবিআর, তারপরে এজিসিএল, তারপরে এজিএফ। আর আয়নীয় যৌগগুলি কি হয়? আয়নীয় যৌগগুলি কি হয়? ধ্রুবীয় প্রকৃতির হয়। তাহলে এবং সমযোজী যৌগগুলি অধ্রুবীয় প্রকৃতির হয়। তাহলে যদি বলে ধ্রুবীয়তা অর্ডার, কে বেশি ধ্রুবীয়? তাহলে যার আয়নীয় চরিত্র বেশি সেই তো বেশি ধ্রুবীয় হবে। তাহলে সবচেয়ে ধ্রুবীয় চরিত্র কার বেশি? এজিএফ এর সবচেয়ে বেশি, তারপরে এজিসিএল, তারপরে এজিবিআর, তারপরে এজিআই। তাহলে ধ্রুবীয় চরিত্র কার বেশি? এজিএফ এর। তাহলে জল ধ্রুবীয়, তাহলে এদের মধ্যে কে সবার আগে জলে দ্রবীভূত হবে? তাহলে জলে দ্রাব্যতার অর্ডার, তাহলে
জলে দ্রাব্যতার অর্ডার কি হবে? জলে দ্রাব্যতা সবচেয়ে বেশি জলে কে দ্রবীভূত হবে? এজিএফ, তারপরে কে এজিসিএল, তারপরে তারপরে কে এজিবিআর, তারপরে কে এজিআই। কি বললাম, কোথা থেকে কোথায় গেলাম আমরা? তাহলে তুমি নিজেই বুঝতে পেরে যাবে প্র্যাকটিস করতে করতে যে জলে সিলভার হ্যালারাইডের দ্রাব্যতা জানতে চেয়েছে, তাহলে জলে কে বেশি দ্রবীভূত হবে? যে ধ্রুবীয়, কারণ জল ধ্রুবীয় দ্রাবক। তাহলে আমরা দেখতে পাচ্ছি জল যেহেতু ধ্রুবীয় দ্রাবক, তাহলে যে বেশি ধ্রুবীয় প্রকৃতির হবে সে জলে বেশি দ্রবীভূত হবে। তাহলে আমরা দেখছি ধ্রুবীয় কারা? যারা বেশি আয়নীয় তারা বেশি ধ্রুবীয়। তাহলে আমরা প্রথমে কি করলাম? কোভ্যালেন্ট ক্যারেক্টার বের করলাম, যে অ্যানায়নের আকার বড় তার সমযোজী চরিত্র বেশি। সমযোজী চরিত্র বেশি হলে আয়নীয় চরিত্র হবে কম, আয়নীয় চরিত্র কম হলে কি হবে? তার ধ্রুবীয়তা হবে কম, কারণ আয়নীয় চরিত্র যার বেশি তার ধ্রুবীয়তা তত বেশি। তাহলে আয়নীয় চরিত্র কার সবচেয়ে বেশি? এজিএফ এর সবচেয়ে বেশি, তাই এজিএফ সবচেয়ে বেশি ধ্রুবীয়। আর এজিএফ যদি সবচেয়ে বেশি ধ্রুবীয় হয় তাহলে জলে বেশি এজিএফ দ্রবীভূত হবে, কারণ ধ্রুবীয়তে দ্রবীভূত হয়। জল যেহেতু ধ্রুবীয়, এজিএফ যেহেতু ধ্রুবীয়, তাহলে এজিএফ জলে সবচেয়ে বেশি দ্রবীভূত হবে। তাহলে আই থিঙ্ক ব্যাপারটা বোঝা গেছে। এখান থেকে যে কোনো কোশ্চেন পড়তে পারে, সমযোজী চরিত্র পড়তে পারে, আয়নীয় চরিত্র পড়তে পারে, জলে দ্রাব্যতা পড়তে পারে। অ্যালকোহলে কেসিএল এবং কেআই এর দ্রাব্যতা। দেখো, অ্যালকোহল একটু কম ধ্রুবীয় প্রকৃতির, হ্যাঁ কম ধ্রুবীয়। অ্যালকোহল কি কম ধ্রুবীয় প্রকৃতির। তাহলে কেসিএল, তাহলে কে প্লাস সিএল মাইনাস আর কে প্লাস আই মাইনাস, তাহলে ক্যাটায়ন গুলি একই। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার কার সবচেয়ে বেশি? কেআই এর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, কেসিএল এর কম। আয়নিক ক্যারেক্টার কার বেশি? আইসি মানে আয়নিক ক্যারেক্টার। তাহলে যার সমযোজী চরিত্র বেশি তাহলে তার আয়নীয় চরিত্র কম, কেসিএল এর আয়নীয় চরিত্র বেশি। তাহলে ধ্রুবীয়তা কার বেশি? ধ্রুবীয়তা কার বেশি? যার আয়নীয় চরিত্র বেশি তার ধ্রুবীয়তা বেশি। তাহলে কেসিএল বেশি ধ্রুবীয়, কেআই কম ধ্রুবীয়। তাহলে অ্যালকোহল যেহেতু কম ধ্রুবীয়, তাহলে অ্যালকোহলে দ্রাব্যতা কার সবচেয়ে বেশি? অ্যালকোহলে দ্রাব্যতা কার সবচেয়ে বেশি? কেআই বেশি দ্রবীভূত হবে, কেসিএল কম। কারণ অ্যালকোহল যেহেতু কম ধ্রুবীয়, তাহলে যে কম ধ্রুবীয় অ্যালকোহলে সে বেশি দ্রবীভূত হবে, কারণ কম ধ্রুবীয়। তাহলে কেআই বেশি অ্যালকোহলে দ্রবীভূত হবে। চলো নেক্সট, গলনাঙ্কের উপরে ধ্রুবীয়তার ধ্রুবায়নের প্রভাব। শুরুতে যেটা লিখেছিলাম, আয়নীয় যৌগের সমযোজী প্রকৃতি যত বেশি হয় তার গলনাঙ্ক তত কম হয়। একটা উদাহরণ নিয়ে নিই। মনে করো NaF, NaCl, NaBr আর NaI। ওকে, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার সিসি, সমযোজী চরিত্র। তাহলে যার আকার বড়, অ্যানায়নের আকার বড় যার, তার সমযোজী চরিত্র বেশি। তাহলে NaI এর সমযোজী চরিত্র বেশি, তারপরে NaBr, তারপরে NaCl, সবার শেষে NaF। কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হলে আয়নিক ক্যারেক্টার কি হবে? আয়নিক ক্যারেক্টার NaI এর কম, তারপরে NaBr, তারপরে NaCl, আয়নিক ক্যারেক্টার সবচেয়ে বেশি NaF এর। এবার আয়নিক ক্যারেক্টার সবচেয়ে বেশি যদি NaF এর হয় আয়নিক ক্যারেক্টার, তাহলে গলনাঙ্ক কি হবে? আচ্ছা, আয়নীয় ক্যারেক্টার তো দরকার ছিল না এখানে। সমযোজী চরিত্র যার বেশি গলনাঙ্ক তার তত কম। তাহলে গলনাঙ্ক কি হবে? NaI এর সবচেয়ে কম, তারপরে NaBr, তারপরে NaCl। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না। তারপরে মজা কি বললাম, বোঝা গেল? তাহলে আয়নিক ক্যারেক্টার এভাবেও ভাবতে পারো, আয়নিক ক্যারেক্টার যার কম গলনাঙ্ক তার কম। তাহলে এইভাবে আমরা ফাজান্সের সূত্রের সাহায্যে গলনাঙ্কে আয়নীয় যৌগের গলনাঙ্ক নির্ণয় করতে পারবো। চলো নেক্সট, ধাতব কার্বনেটের তাপীয় স্থায়িত্ব। ধাতব কার্বনেটের আয়নীয় প্রকৃতি যত বেশি তার তাপীয় স্থায়িত্ব তত বেশি। কেন? কারণ আয়নীয় যৌগ বেশি কঠিন প্রকৃতির হয়। আয়নীয় যৌগগুলি তাদের
ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি হয়। আয়নীয় যৌগগুলির ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি হয়। যত ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে, তাকে তাপ দিয়ে ভাঙতে আমাকে বেশি শক্তি দিতে লাগবে। তাই আয়নীয় ক্যারেক্টার যত বেশি, তাই আয়নীয় চরিত্র যত বেশি হবে, তার তাপীয় স্থায়িত্ব তত বেশি হবে। কারণ যত বেশি আয়নীয় যৌগ হবে, সেই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন, আকর্ষণ বল অনেক বেশি হবে। এই আকর্ষণ বল যত বেশি হবে, তাকে ভাঙতে বেশি তাপ দিতে হবে। তো দেখো, আমি একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। BeCO3 BeCO3 MgCO3 CaCO3 SrCO3 তোমাকে বললো যে এদের মধ্যে কার তাপীয় স্থায়িত্ব সবচেয়ে বেশি। তাহলে তুমি তো প্রথমে কি করবে? তুমি প্রথমে এর আয়নীয় ক্যারেক্টার বের করবে। তাহলে এটাকে ভেঙে দাও আয়নে। Be+2 CO3 -2 Mg+2 CO3 -2 Ca+2 CO3 -2 Sr+2 CO3 -2। এবার দেখো, এদেরকে যদি আমরা দেখো, প্রত্যেকটার অ্যানায়নগুলি একই ভাই, প্রত্যেকটার অ্যানায়ন কিন্তু একই, প্রত্যেকটার অ্যানায়ন একই। তাহলে এর কোভ্যালেন্ট ক্যারেক্টার নির্ভর করবে ক্যাটায়নের উপরে। দেখো, প্রত্যেকটার ক্যাটায়নের আধানের মান একই। তাহলে আমাকে দেখতে হবে কোন ক্যাটায়নের আকার ছোট। আমরা যদি দেখি আকারের কথা, যদি আমরা ভাবি, তাহলে দেখো Be+2 এর আকার সবচেয়ে ছোট, তারপরে Mg+2, তারপরে Ca+2, তারপরে Sr+2। একটু আগে আমি বলেছি আকার যত ছোট হবে, সমযোজী চরিত্র তত বেশি। দেন কোভ্যালেন্ট ক্যারেক্টার Be+2 এর সবচেয়ে কি বেশি, তারপরে Mg+2, তারপরে Ca+2, তারপরে Sr+2। আয়নিক ক্যারেক্টার কি হবে? কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হলে আয়নিক ক্যারেক্টার হবে কম। তাহলে Be+2 এর আয়নিক ক্যারেক্টার কম, তারপরে Ca+2 Sr+2। তাহলে আয়নীয় যৌগের অর্ডার কি হবে? তাহলে কে বেশি আয়নীয় এই যৌগগুলির মধ্যে? তাহলে BeCO3 সবচেয়ে কম আয়নিক, তারপরে MgCO3, তারপরে CaCO3, তারপরে Srco3। কি বললাম? তাহলে প্রথমে আমি এগুলোকে আয়নে ভাঙলাম, দেখলাম অ্যানায়নগুলি একই হলে যে ডিপেন্ড করে ক্যাটায়নের উপরে। ক্যাটায়নের প্রথমে আমি দেখব আধান। যদি আধানের মান বেশি হয়, সমযোজী চরিত্র বেশি। যদি আধানের মান একই হয়ে যায়, তখন আমি দেখব কোন ক্যাটায়নের আকার ছোট। তো আমি খুব ভালোভাবে চেয়ে দেখলাম Be+2 এর আকার তো সবচেয়ে ছোট, তাহলে Be+2 এর সমযোজী চরিত্র বেশি, সেই জন্য আমি লিখেছি Be+2 এর সমযোজী চরিত্র বেশি। তারপরে Mg2+, তারপরে Ca2+, তারপরে Sr2+। যার সমযোজী চরিত্র বেশি, তার আয়নীয় চরিত্র কম। কার আয়নীয় চরিত্র কম? Be+2 এর আয়নীয় চরিত্র কম, তাই BeCO3 এর লেস আয়নিক ক্যারেক্টার, তারপরে MgCO3, তারপরে CaCO3, তারপরে Srco3। তাহলে সবচেয়ে বেশি আয়নিক কে? Srco3। তাহলে যদি সবচেয়ে বেশি আয়নিক Srco3 হয়, তাহলে তাপীয় স্থায়িত্বের অর্ডার, তাহলে থার্মাল স্টেবিলিটির অর্ডার, তাহলে থার্মাল স্টেবিলিটি বা তাপীয় স্থায়িত্বের অর্ডার কি হবে ভাই? Srco3, তারপরে কি হবে? CaCO3, তারপরে MgCO3, তারপরে কি হবে? BeCO3।
তাহলে সবচেয়ে SrCO3 তার থার্মাল স্টেবিলিটি বা তাপীয় স্থায়িত্ব কিন্তু সবচেয়ে বেশি ডিউ টু আয়নিক ক্যারেক্টার, গ্রেটার আয়নিক ক্যারেক্টার অফ স্ট্রনশিয়াম কার্বনেট। বোঝা গেল? আই থিঙ্ক ব্যাপারটা বোঝা গেছে তোমাদের, আই থিঙ্ক ব্যাপারটা বোঝা গেছে। তাহলে কমেন্ট ক্যারেক্টার বেশি, আয়নিক ক্যারেক্টার কম, আয়নিক ক্যারেক্টার অ্যাসাসিনেশন। চলো বোঝা গেল নিশ্চিত। চলো, একই ধাতুর বিভিন্ন লবণের বর্ণের ভিন্নতা। দেখা গেছে যে বিভিন্ন লবণ তৈরি হয় না, ধাতু ক্যাটায়ন এবং অ্যানায়ন যুক্ত হয়ে কি তৈরি করে? লবণ তৈরি করে। ক্যাটায়ন এবং অ্যানায়ন যুক্ত হয়ে কি তৈরি করে? লবণ তৈরি করে। এবং যেমন NaCl কেমন সাদা কালারের দেখতে, এরকম ভিন্ন ভিন্ন কালারের লবণ দেখতে পাওয়া যায়, ভিন্ন ভিন্ন কালারের লবণ দেখতে পাওয়া যায়। যেমন দেখো AgCl, এ কিন্তু সাদা, AgBr আবার হলুদ কালারের হয়, AgI ও হলুদ কালারের হয়, HgCl2 বর্ণহীন কিন্তু HgI2 লাল, PbCl2 সাদা কিন্তু আবার PbI2 সোনালী হলুদ, SnCl4 বর্ণহীন কিন্তু আবার SnI4 কমলার বনবাস, Sb2O3 সাদা কিন্তু Sb2S3 কমলা, SnO2 সাদা কিন্তু SnCl2 হলুদ। অর্থাৎ বিভিন্ন ধরনের লবণ, এই লবণগুলির ভিন্ন ভিন্ন বর্ণ, লবণগুলির ভিন্ন ভিন্ন কালার দেখতে পাওয়া যায়। কেন এই কালার দেখতে পাওয়া যায়? ফাজান্সের সূত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারবো। দেখো, একই ধাতুর, মনে করো কোনো একটা ধাতুর ক্যাটায়ন আর মনে করো অ্যানায়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন। এই ক্যাটায়ন কি করে? এই ক্যাটায়ন অ্যানায়নকে বিকৃতি ঘটিয়ে দেয়, ক্যাটায়ন অ্যানায়নকে বিকৃতি ঘটিয়ে দেয়, ক্যাটায়ন অ্যানায়নকে বিকৃতি ঘটিয়ে দেয়। ফলে এই অ্যানায়নের ইলেকট্রনগুলি ক্যাটায়নের কাছে চলে আসে এবং এই অ্যানায়নের ইলেকট্রনগুলি যখন ক্যাটায়নের ফাঁকা ডি কক্ষকে অ্যানায়নের ইলেকট্রনগুলি যখন ক্যাটায়নের মধ্যে চলে আসে না, ক্যাটায়নের মধ্যে চলে আসে, এই অ্যানায়নের ইলেকট্রন যদি ক্যাটায়নের মধ্যে যখন আসছে, এই অ্যানায়ন থেকে ক্যাটায়নের মধ্যে যখন ইলেকট্রনের অবতরণ ঘটছে, তখন কি হয়? এই সূর্য থেকে আলো শোষণ করতে হয়, এই সূর্য থেকে আলো শোষণ করে অ্যানায়নের ইলেকট্রনগুলি ক্যাটায়নের মধ্যে প্রবেশ করে। ফলে এই যে সূর্য থেকে আলোকে শোষণ করছে, যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো ওই অ্যানায়ন শোষণ করে অ্যানায়নের ইলেকট্রনকে ক্যাটায়নের মধ্যে পাঠাচ্ছে, সেই আলোর ঠিক পরিপূরক বর্ণ দেখা যায়। মূল কথা হলো, এই অ্যানায়নের বিকৃতি যত বেশি হবে, এই অ্যানায়নের ইলেকট্রনের বিকৃতি যত বেশি হবে, তত ইজিলি ইলেকট্রন অ্যানায়ন থেকে ক্যাটায়নের মধ্যে আসবে এবং বর্ণ দেখানোর প্রবণতা তত বাড়বে। আর যদি অ্যানায়নের আকার যদি ছোট হয় এবং এই অ্যানায়ন থেকে ইলেকট্রন যদি ক্যাটায়নের মধ্যে আসতে না চায়, যদি আমাকে অতিরিক্ত শক্তি দিতে হয়, বেশি শক্তি দিতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বর্ণ দেখার প্রবণতা কম থাকবে। অর্থাৎ যত ইজিলি ইলেকট্রন অ্যানায়ন থেকে ক্যাটায়নের মধ্যে আসবে, তত কিন্তু বর্ণ দেখার প্রবণতা তত বেশি হবে। যদি অ্যানায়নের আকার যদি ছোট হয়, পোলারাইজেশন যদি না হতে চায়, তাহলে কিন্তু এখান থেকে এখানে ইলেকট্রন আসতে গেলে অনেক বেশি শক্তি লাগে, তাই কিন্তু অত ইজিলি বর্ণ দেখা যায় না। তোমরা একটা কথা মনে রাখবে, যে ইলেকট্রন যখন একটা জায়গা থেকে একটা জায়গায় ট্রান্সফার হয়, তখন ওই ইলেকট্রনের শক্তি তো চেঞ্জ হতে হবে না। এই অ্যানায়নের মধ্যে ইলেকট্রন ছিল, তখন এক প্রকার শক্তি ছিল, ও যখন ক্যাটায়নে আসছে তখন তোর এনার্জি চেঞ্জ হবে। যদি যে এনার্জি এই অ্যানায়নের ইলেকট্রনকে ক্যাটায়নের মধ্যে আসতে গেলে যে এনার্জিটা দিতে হচ্ছে, সেই এনার্জিটা সূর্য থেকে নিচ্ছে, সূর্য থেকে যে শক্তিটা নিচ্ছে, এবং সূর্য থেকে শক্তি কিসের আকারে আসে? তরঙ্গের আকারে, তরঙ্গ দৈর্ঘ্যের আকারে। তাহলে যে শক্তি বাইরে থেকে ও শোষণ করছে, যে শক্তি অ্যানায়ন তার ইলেকট্রনটাকে ক্যাটায়নের কাছে পাঠাতে সূর্য থেকে শোষণ করছে, ঠিক সেই শক্তির তরঙ্গ দৈর্ঘ্যের পরিপূরক বর্ণ দেখা যায়, শো করে। তাহলে ব্যাপারটা বোঝা গেল? তাহলে যত ইজিলি আসবে তত বর্ণ দেখা সহজ হবে। দেখো এখানে কি লেখা আছে পয়েন্ট? আচ্ছা, লেখা নেই, যাই হোক, আমি আর আপনাদের মুখে বলে দিই, শুনে নাও। অ্যানায়নের আকার যত বড়, অ্যানায়নের আকার বড় হলে
বড় হলে ইলেকট্রন সহজে ক্যাটায়নের দিকে প্রবেশ করে এবং বর্ণ দেখায়। হ্যাঁ, আর ক্যাটায়নের আকার ছোট হলে বর্ণ দেখানো কিন্তু কঠিন হয়। ঠিক আছে, তো এই জাস্ট এটা একটু মনে রেখো এরকম ভাবে। আর কার কোনটা কালার দেখা যায় যদি ইচ্ছে হয় এখান থেকে মনে রাখতে পারো। চলো, ধ্রুবায়নের প্রভাবে কয়েকটি লবণের অস্তিত্বহীনতার ব্যাখ্যা। ধ্রুবায়নের প্রভাবে কয়েকটি লবণের অস্তিত্বহীনতার ব্যাখ্যা। দেখো, পোলারাইজেশন এই ফাইজান্সের সূত্রের সাহায্যে কিছু কিছু যৌগের অস্তিত্বের ব্যাখ্যা করা যায়। যেমন দেখো, PbI4 এই যৌগের অস্তিত্ব নেই, কিন্তু PbCl4 এর অস্তিত্ব আছে। কি রকম? দেখো, PbI4 এ যদি আয়নে ভাঙে কি উৎপন্ন করবে? Pb+4 প্লাস 4i-। দেখো মন দিয়ে শোনো, তাহলে PbI4, তাহলে দেখো PbI4 যৌগের অস্তিত্ব নেই, ফাইজান্সের সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। কিন্তু PbCl4 এর অস্তিত্ব আছে, এটাও ফাইজান্সের সূত্রে, মানে PbCl4 এর অস্তিত্ব আছে কিন্তু PbI4 এর অস্তিত্ব নেই, তা ফাইজান্সের সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। সেই জন্য আমরা এখানে কি লিখেছি? ধ্রুবায়নের প্রভাবে বা ফাইজান্সের সূত্রের প্রভাবে কয়েকটি লবণের অস্তিত্বের ব্যাখ্যা। দেখো, PbI4 ভেঙে গেলে Pb4+ এবং 4i-। তুমি দেখতেই পাচ্ছ তোমরা যে Pb এর আধান কত, চার্জ কত, পজিটিভ চার্জ কত, +4, উচ্চ ধনাত্মক আধান। ফলে ও কি চাইবে? ওর পাশে যে অ্যানায়ন থাকবে তার ইলেকট্রনটাকে মেরে ছিনিয়ে নেবে একদম। আয়োডিনকে দেবে একেবারে থাবড়া ঘাড়ে, দিয়ে বলবে ইলেকট্রনগুলো দে ভাই, চল হট। তাহলে এই Pb4+ যেহেতু এর উচ্চ ধনাত্মক আধান, ও কি করে? এই আয়োডিনের কাছ থেকে না, এই 4i-, এই i- এর কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেয়, i- এর কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেয়। কি করে? দুটো i- বাধ্য হয়ে দুখানা ইলেকট্রন ছেড়ে দিয়ে I2 তে, ও ভয় পেয়ে গেছে পিবির উপরে 4খানা +4 উচ্চ ধনাত্মক আধান। আবার আয়োডিন দেখছে, অভাগা দুর্ভাগা আয়োডিন, ও দেখছে আমার আকার এত বড়, আমার আকার এত বড়, আমি আমার ইলেকট্রনগুলিকে নিজের ইলেকট্রন, নিজের হৃদয়ের ইলেকট্রন, আমি তাকে ধরে রাখতে পারছি না। আমার এত বড় আকার, আমার এত বড় আকার, আমার নিউক্লিয়াস থেকে আমার ইলেকট্রনগুলো বহু দূরে চলে গেছে, আমি আমার ইলেকট্রনগুলোকে ধরে রাখতে পারছি না। আবার আমার পাশে Pb+4 খাতারনাক, ভয়ানক, ডেঞ্জারাস চার্জ, 4খানা পজিটিভ চার্জ তার মাথায়। তাহলে এদিকে আয়োডিনের আকারও বড়, আবার পিবির উপরে অত্যাধিক ধনাত্মক চার্জ, দুটোর কম্বিনেশনে আয়োডিন কি করছে? ভয়ে দুখানা ইলেকট্রন ছেড়ে দিল, বললো ভাই ঠিক আছে, আমি তোমাকে দুখানা ইলেকট্রন দিয়ে দিচ্ছি, তুমি রাগ করো না, আমার উপরে কোনো ক্ষয়ক্ষতি করো না। ও দুখানা ইলেকট্রন ছেড়ে দিল, দিয়ে Pb4+ দুখানা ইলেকট্রন গ্রহণ করে ও কিসে পরিণত হয়ে গেল? Pb+2 পরিণত হয়ে গেল। পিবি ঠান্ডা, ওর দুখানা ইলেকট্রনের দরকার ছিল, ও নিয়ে নিল। পিবি একদম ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, কুল কুল, আমি আর কোনোদিন করব না ভুল। চলো, ঠান্ডা ঠান্ডা কুল কুল, আমি আর করব না কোনোদিন ভুল। Pb4+ নিয়ে নিল দুটো ইলেকট্রন, কার কাছ থেকে? আয়োডিনের কাছ থেকে। তাহলে Pb+4 দুখানা ইলেকট্রন নিয়ে নিল, দুখানা ইলেকট্রন নিলে ঠান্ডা, Pb+2। এইবার আয়োডিন দেখছে আমার কাছে 4খানা i- ছিল, সেই i- তো আকার বড় হওয়ার কারণে দুখানা ইলেকট্রন ছেড়ে দিয়ে I2 পরিণত করে দিলাম। তাহলে আমার তো এখনো আরো দুটো i- আছে, চল ওই দুটো i- Pb+2 এর সাথে চলো ফ্রেন্ডশিপ করে নিই। দিয়ে এই যে বাকি দুখানা আয়োডিন পড়েছিল 4টের মধ্যে, সেই দুটো গিয়ে যুক্ত হয়ে কিসে পরিণত হয়ে গেল? PbI2। সেই জন্য PbI4 যৌগের অস্তিত্ব নেই। PbI4 কি হিসাবে এক্সিস্ট করে? PbI2 হিসাবে এক্সিস্ট। কেন করে বুঝতে পারলে? যে Pb+4 এর উচ্চ ধনাত্মক আধান, যার ফলে ও ধ্রুবায়ন ক্ষমতা, পোলারাইজিং পাওয়ার অনেক বেশি, আর আয়োডিনের পোলারাইজিবিলিটি বেশি, ফলে ইজিলি ওর ইলেকট্রনকে বিকৃতি করে দিচ্ছে। ফলে দুখানা ইলেকট্রন গ্রহণ করে 2i- দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে I2 কনভার্ট হয়ে যাচ্ছে। ওই দুখানা ইলেকট্রন Pb4+ গ্রহণ করে Pb+2 পরিণত হচ্ছে, এবং Pb+2 4টে i- এর মধ্যে থেকে বাকি দুটো i- এর সাথে ঠান্ডা ঠান্ডা কুলকুল
করে যুক্ত হয়ে গেল, গিয়ে এটা পিবিআই2 তে কনভার্ট হয়ে গেল। সেই জন্য বলা হয় কি পিবিআই4 এর অস্তিত্ব নেই, কিন্তু পিবিআই2 এর অস্তিত্ব আছে। আর পিবিসিএল4 এর ক্ষেত্রে এটা হচ্ছে না কেন? কারণ সিএল মাইনাস এর আকার ছোট। সিএল মাইনাস কি ছোট? ও ছোটখাটো লোক, ওর অত চাপ নেই। ছোটখাটো লোক, ওর অত চাপ নেই, ওর ইলেকট্রনের অত দাম নেই। তাই পিবি4 প্লাস ওর আকার ছোট হওয়ার কারণে ওর কাছ থেকে কিন্তু অত সহজে ইলেকট্রন নিতে পারছে না। কারণ সিএল মাইনাসের আকার ছোট হওয়ার কারণে সিএল মাইনাস তার ইলেকট্রনটাকে কিন্তু অনেক নিজের আয়ত্তের মধ্যে রেখেছে। আয়োডিনের আকার যেমন বড়, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে ইলেকট্রন, যে খুশি পাচ্ছে তার কাছ থেকে নিয়ে পালিয়ে যাচ্ছে। কিন্তু সিএল মাইনাসের আকার ছোট হওয়ার কারণে ওর কাছ থেকে কিন্তু কেউ ইলেকট্রন নিতে পারছে না। ফলে পিবিসিএল4 এর অস্তিত্ব আছে। বোঝা গেল কি বললাম? চলো যে এবার আমরা কিছু কোশ্চেন করে নিই, চলো দেখি। বলছে নিচের যৌগগুলির মধ্যে কোনটির আয়নীয় চরিত্র সর্বোচ্চ? চলো তাহলে এদেরকে আয়নে ভাঙো। প্রথমে কি হবে? এদেরকে আয়নে ভাঙলে কি হবে? Mg+2 2Cl মাইনাস। একে আয়নে ভাঙলে Ca+2 2Cl মাইনাস। একে আয়নে ভাঙলে Ba+2 2Cl মাইনাস। এটাকে আয়নে ভাঙলে Be+2 2Cl মাইনাস। তাহলে দেখো এদের প্রত্যেকের আয়নে ভাঙলে এরকম আয়ন আমরা পাচ্ছি। বলছে কার সমযোজী চরিত্র বেশি? প্রত্যেকটা অ্যানায়ন একই। তাহলে সমযোজী চরিত্র ডিপেন্ড করছে ক্যাটায়নের উপরে। তাহলে যে ক্যাটায়নের আকার ছোট তার সমযোজী চরিত্র বেশি। আকার ছোট, চার্জ ডেনসিটি বেশি, অ্যানায়নকে সেটাসেট ঝাটাঝাট একেবারে ফাটাফাট নিজের কাছে নিয়ে নেবে। তাহলে কার সমযোজী চরিত্র বেশি? অপশন ডি, BeCl2 এর সমযোজী চরিত্র কিন্তু সবচেয়ে বেশি। চলো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কার সমযোজী চরিত্র বেশি? সিম্পল, দেখো বোঝা যাচ্ছে। এখানে দেখো একটু ঘোরানো কোশ্চেন আছে। কিরকম ঘোরানো কোশ্চেন আছে ভাই? কিরকম? এটাকে ভাঙলে কি হবে? Na+I-, এটাকে ভাঙলে কি হবে? Mg+2 2I-, এটাকে ভাঙলে কি হবে? Al3+ 3Cl-, আর এটাকে ভাঙলে কি হবে? Al3+ 3I-। এবার তুমি তো জানো, আমি তোমায় শিখিয়েছি যে যার আধানের মান বেশি তার সমযোজী চরিত্র বেশি। তাহলে এখানে দেখো দুজনের ক্ষেত্রে কি আধানের মান বেশি? কিন্তু দেখো এখানে আছে Cl আর এখানে আছে সেই অভাগা I-, যার ইলেকট্রনগুলি কখনোই তার কাছে থাকতে চায় না, সবসময় তার নিউক্লিয়াস থেকে দূরে দূরে থাকে, তার আকার অনেক বড়। সেই জন্য দেখো এর 3+ আছে, এরও 3+, বাট এর Cl- এর I-। ফলে এর কিন্তু এই অ্যানায়নটার জন্য Al3+ ইজিলি একে পোলারাইজড করে দেবে, এর I- এর ইলেকট্রনগুলিকে নিজের কাছে টেনে নিয়ে সমযোজী ক্যারেক্টার বাড়াবে। ফলে অপশন ডি হবে অ্যান্সার, Al3। LiCl, RbCl, BeCl2, MgCl এর মধ্যে সর্বোচ্চ সর্বনিম্ন আয়নীয় চরিত্র, সর্বোচ্চ এবং সর্বনিম্ন আয়নীয় চরিত্র বিশিষ্ট যৌগগুলি হলো। দেখো LiCl ভেঙে গেলে কি হবে? Li+Cl-। RbCl ভেঙে গেলে কি হবে? Rb+Cl-। BeCl2 ভেঙে গেলে কি হবে? Be+2 2Cl-। MgCl2 ভেঙে গেলে কি হবে? Mg+2 2Cl-। এবার দেখো যে LiCl এর আকার সবচেয়ে ছোট এবং এর কোভ্যালেন্ট ক্যারেক্টার। আবার এখানে দেখো BeCl2, এর কি আছে? BeCl2 আর এদিকে Cl-। আচ্ছা, তাহলে Be2+ এর আধানের মানও বেশি, বেরিলিয়ামের আকারও ছোট, ফলে এর কিন্তু BeCl2 এর সমযোজী চরিত্র বেশি হবে বলেই আমার মনে হচ্ছে। তাহলে এখানে BeCl2 এর এবার বলছে কি এর মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন আয়নীয় চরিত্র। তাহলে সর্বনিম্ন আয়নীয় চরিত্র, এর কোভ্যালেন্ট ক্যারেক্টার সবচেয়ে বেশি, ফলে এটা BeCl2 হচ্ছে সর্বনিম্ন আয়নীয় চরিত্র হবে। আর সর্বোচ্চ আয়নীয় চরিত্র RbCl, অপশন বি হবে অ্যান্সার। ঠিক আছে, RbCl এবং BeCl2। বি এর আকারও ছোট, প্লাস ধনাত্মক আধান 2 আছে, সেই জন্য এর সমযোজী চরিত্র বেশি। আর এর কি সর্বনিম্ন আয়নীয় সমযোজী চরিত্র বেশি, তার মানে আয়নীয় চরিত্র সবচেয়ে কম, তো এটাই হবে। আর কি বলেছে? সর্বোচ্চ এবং সর্বনিম্ন আয়নীয় চরিত্র, সর্বোচ্চ আয়নীয় চরিত্র কার? RbCl। ঠিক আছে, RbCl। চলো লাস্ট কোশ্চেন। নিম্নলিখিত কোনটির ক্ষেত্রে সমযোজী বন্ধন উপস্থিত?
নিম্নলিখিত কোনটির ক্ষেত্রে সমযোজী বন্ধন উপস্থিত? দেখেই বোঝা যাচ্ছে এটা হাই চার্জ AlCl3 Al3 প্লাস প্লাস 3Cl মাইনাস, তাই না? Al3 প্লাস প্লাস 3Cl মাইনাস। তো এরকম ভাবে আরো প্রশ্ন আমরা ব্যাচে করাবো তোমাদেরকে। তো ফাইজান্স, এই হলো টোটাল ফাইজান্সের সূত্র, ফাইজান্স ল। আশা করি ক্লাসটা তোমাদের নিশ্চিত ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে এবং নিজে শেখো, অন্যদেরকেও শিখতে সাহায্য করো। তবেই তোমার শেখার সার্থকতা, তবেই তোমার যে শিক্ষা, অন্যকে শেখাতে, অন্যকে শিখতে সাহায্য করা হচ্ছে, এটা জীবনের একটা মোটো হওয়া উচিত। তাই নিজে শেখো, নিজে বোঝো এবং অন্যদেরকে যারা শিখতে চায় তাদেরকে শিখতে সাহায্য করো। চলো সবাই অনেক অনেক ভালো থেকো, অনেক অনেক সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো এবং ক্লাসটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। চলো টাটা, আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে।